23 মে 2025 সালে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 60 এবং সময় ছিল 60 মিনিট। 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি এবং 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, অর্থাৎ মোট হচ্ছে 10টি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই যে সূক্ষ্ম কোণের একটার মান হচ্ছে এক্স এবং একটার মান হচ্ছে ওয়াই, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5 ডিগ্রি। এখানে বলে দেওয়া আছে এই দুইটা কোণের পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো 42.5 ডিগ্রি। এটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণ এবং এই কোণটার মান হচ্ছে 47.5 ডিগ্রি। পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? এখানে পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর, তাহলে এই দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 40 গুণ 2 অর্থাৎ 80 বছর এবং মাতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, অর্থাৎ এই দুইজনের বয়সের সমষ্টি বা যোগফল হচ্ছে 70 বছর। আবার বলে দেওয়া আছে যে মাতার বয়স 50 বছর, তাহলে এই দুইজনের বয়সের যে যোগফল, এখান থেকে মাতার বয়স বিয়োগ করলে পুত্রের বয়স পেয়ে যাব। পুত্রের বয়স সমান হচ্ছে এই 70 বছর মাইনাস 50 বছর অর্থাৎ 20 বছর। তাহলে পুত্রের বয়স আমরা পেয়ে গেলাম। এখন এই প্রথমে পিতা ও পুত্রের বয়সের যে সমষ্টি, এখান থেকে যদি এই 20 বছর বিয়োগ করি তাহলে পিতার বয়সটা পেয়ে যাব, অর্থাৎ 80 মাইনাস 20 60 বছর হচ্ছে পিতার বয়স। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এর একটা বাহুকে আমরা এই বর্ধিত করলাম, এর বহিস্থ যে কোণ, এই কোণটার মান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি একটা সরল রেখা হয় তাহলে এই সরল রেখার যে কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিলাম যে একটি সংখ্যা হচ্ছে এক্স এবং বাকি সংখ্যাটি হচ্ছে 17 মাইনাস এক্স। তাহলে এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 72। তাহলে এখানে আমরা গুণ করলে পাবো 17x মাইনাস এক্স স্কোয়ার সমান 72। এটাকে মিডিল টার্ম করে ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স এর মান 8 এবং 9। এখানে ছোট সংখ্যাটি হচ্ছে 8 এবং বড় সংখ্যাটি 9। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? তাহলে এদের যে লসাগু, সেই লসাগুর সাথে 3 যোগ করলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। 4, 5 এবং 6 এর লসাগু হচ্ছে 60। এই 60কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, 5 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে বা 6 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এর সাথে যদি 3 যোগ করি তাহলে 63কে আমরা এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে। শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? তাহলে এখানে সুদ আর আসল মিলে হচ্ছে 5 টাকা এবং সুদ আসলের 1/5 টাকা অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। তাহলে ইন্টারেস্ট বা সুদ হচ্ছে 1 টাকা। তাহলে আসল আমরা পাবো 5 মাইনাস 1 অর্থাৎ 4 টাকা। সরল সুদের ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট নির্ণয়ের সূত্র জানি, I = PNR। এখানে I হচ্ছে 1 টাকা, P হচ্ছে 4 টাকা এবং N হচ্ছে 5 বছর। আমাদের বের করতে হবে সুদের হার অর্থাৎ R/100।
100। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সুদের হার 5%। 1 হতে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? এই ধারাগুলোর যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1/2। এখানে n এর মান হচ্ছে মোট সংখ্যা 50 × 50 + 1/2 সমান হচ্ছে 1275। a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? a + b হোল স্কয়ার সমান আমরা জানি a - b হোল স্কয়ার + 4ab। তাহলে এখানে a - b এর মান হচ্ছে 4, তার স্কয়ার প্লাস 4 × ab এর মান হচ্ছে 60। তাহলে 16 + 240 সমান হচ্ছে 256। এটা হচ্ছে a + b হোল স্কয়ারের মান। তাহলে এখন দুই পাশে যদি আমরা রুট ওভার করি তাহলে এখানে রুট স্কয়ার কাটা যাবে, এখানে শুধুমাত্র থাকবে a + b সমান হচ্ছে √256 সমান 16। একটি সংখ্যা 350 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x। তাহলে এই x থেকে এই 600 বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে, এই 820 থেকে x বিয়োগ করলে সেই সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এই দুইটা সমীকরণ সমান। এখান থেকে আমরা পাবো x এর মান বা সংখ্যাটি হচ্ছে 735। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হচ্ছে 7। লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত? ধরে নিলাম যে ভগ্নাংশটির লব হচ্ছে x এবং হর হচ্ছে y। তাহলে ভগ্নাংশটি হচ্ছে x/y। এখন এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবং আরেকটা কন্ডিশন বলা আছে যে এই লবের সাথে 1 যোগ করলে তা হরের সমান হয়, অর্থাৎ x এর সাথে 1 যোগ করলে সেটা হবে y এর সমান। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই মানটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে পাবো x + 1 সমান হচ্ছে 7। এখান থেকে আমরা x এর মান পাবো 3 এবং এই x এর মান 3 যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে এখানে y এর মান পাবো হচ্ছে 7 - 3 অর্থাৎ 4, অর্থাৎ ভগ্নাংশটি 3/4। কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি 30% বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় করা হয়, এতে শতকরা কত লাভ হয়? ধরে নিলাম যে আমের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন এই 30% বাড়িয়ে দাম লেখা হলে হবে 100 + 30 অর্থাৎ 130 টাকা। এবং এখানে যে ধার্য মূল্য, এই ধার্য মূল্য থেকে 10% কমিয়ে বিক্রয় করা হচ্ছে, অর্থাৎ 130 মাইনাস এই 130-এর 10% সমান হচ্ছে 117 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য এবং 117 টাকা বিক্রয় মূল্য, অর্থাৎ 17% লাভ হচ্ছে। 2 + 4 + 8 + 16 .. ধারাটির দশম পদটি কত? এখানে ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে 2 এবং সাধারণ অনুপাত r সমান হচ্ছে 4/2 সমান 2 এবং এই ধারাটির দশম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি বা n-তম পদ নির্ণয়ের সূত্র আমরা জানি a × r⁻n-1। এখানে a এর মান হচ্ছে 2, r এর মান হচ্ছে 2 এবং n এর মান হচ্ছে 10। যেহেতু দশম পদটি বের করতে বলছে তাহলে 2 × 2⁻9 সমান হচ্ছে 2⁻10 সমান 1024। কোন সংখ্যার 12.75% সমান 153? ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে x। তাহলে এই x এর 12.75% সমান হচ্ছে 153, অর্থাৎ x এর 12.75/100। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x এর মান পাবো 1200। 4 × 5 × 1 × 0 × 6 সমান কত? এখানে সবগুলোই গুণ আকারে আছে এবং একটি আছে শূন্য, অর্থাৎ শূন্য এর সাথে পৃথিবীর যা কিছুই গুণ করা হোক সবই শূন্য হয়ে যাবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? 1971 সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? জাতীয় সংসদে কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। বাংলাদেশের বাজেট সাধারণত কী ধরনের বাজেট? বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি?
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম উপজেলায় অবস্থিত। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? মিশরীয় সভ্যতার নিদর্শন হচ্ছে প্যাপিরাস। উলানবাটর কোন দেশের রাজধানী? উলানবাটর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? এখানে মধ্যপ্রাচ্যের দেশ নয় হচ্ছে মিশর। মিশর হচ্ছে আফ্রিকার দেশ। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? এর অনুপাত হচ্ছে 4:1:1। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? চুনাপাথর পরিবর্তন হয়ে মার্বেলে পরিণত হয়। নিচের কোনটি ইনপুট ডিভাইস? এখানে ইনপুট ডিভাইস হচ্ছে OMR বা অপটিক্যাল মার্ক রিডার। জলে স্থলে কি সমাস? জলে স্থলে এর ব্যাসবাক্য হচ্ছে জলে ও স্থলে। এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত গ্রন্থটি হচ্ছে হরতাল। বাংলা সাহিত্যে কে পল্লীকবি নামে খ্যাত? বাংলা সাহিত্যের পল্লীকবি হচ্ছেন জসিম উদ্দিন। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড। চাঁদের হাট বাগধারাটির অর্থ কী? চাঁদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। তিরস্কার এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তিরযুক্ত কার। এখানে র এর পর একটা বিসর্গ চিহ্ন বসবে। শুদ্ধ বানান কোনটি? শারীরিক শব্দের শুদ্ধ বানান হচ্ছে তালবস্য একার রয় দীর্ঘ রয় রস্যি ক। শারীরিক। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? জঙ্গি শব্দটি ফার্সি ভাষার শব্দ। ইতর এর বিপরীত শব্দ কোনটি? ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1876 সালে। যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কি হবে? যা চিরস্থায়ী নয় নশ্বর। অর্ধচন্দ্র এর অর্থ কী? অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছেন লুইপা। তুমি কার সাথে কথা বলছিলে? এর ইংরেজি হচ্ছে হুম ওয়ার ইউ স্পিক টু। বাংলায় অনুবাদ করো। অ্যাজ ইউ সো, সো উইল ইউ রিপ। এর বাংলা অনুবাদ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড ইকুইটি? ইকুইটি শব্দের সিনোনিম কোনটি? ইকুইটি শব্দের অর্থ হচ্ছে সমতা বিধান করা বা ন্যায় বিচার করা। তাহলে এর সিনোনিম হচ্ছে জাস্টিস, মানে হচ্ছে ন্যায় বিচার করা। হি ওয়েন্ট ড্যাশ হান্টিং। হি ওয়েন্টে হান্টিং অর্থাৎ তিনি শিকারে গিয়েছিলেন। কাম হেয়ার, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। কাম হেয়ার এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হি টোল্ড মি টু গো দেয়ার। হুইচ ইজ দ্য অ্যাজেক্টিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস? অর্থাৎ এখানে যে 4টি ওয়ার্ড আছে এর মধ্যে অ্যাজেক্টিভ কোনটি? এর মধ্যে অ্যাজেক্টিভ হচ্ছে ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক। 10 hours dash too long to wait. 10 hours is too long to wait অর্থাৎ 10 ঘন্টা অপেক্ষার জন্য অনেক সময়। এখানে সময় যেহেতু আনকাউন্টেবল নাউন তাই এখানে ইজ ব্যবহৃত হবে, সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। দিস কুড হ্যাভ বিন ওয়ার্কড ইফ আই হ্যাড বিন ফার সাইটেড অর্থাৎ আমি যদি আরও দূরদৃষ্টি সম্পন্ন হতাম তাহলে কাজটা হতো। সিনট্যাক্স মিন্স। সিনট্যাক্স শব্দের অর্থ কী? সিনট্যাক্স শব্দের অর্থ হচ্ছে বাক্য গঠন অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং। People exchange dash through speaking and listening.
পিপল এক্সচেঞ্জ আইডিয়াস থ্রু স্পিকিং অ্যান্ড লিসেনিং। অর্থাৎ লোকজন বলা এবং শোনার মাধ্যমে তাদের আইডিয়াগুলোকে আদান প্রদান করতে পারে। ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ড্যাশ রাইটিং মেমোস? ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট অফ রাইটিং মেমোস? অর্থাৎ তোমার কি স্মারকলিপি বা মেমো লেখার আগ্রহ আছে? হু ইজ নট এ রোম্যান্টিক পোয়েট? এখানে কে রোম্যান্টিক পোয়েট নয়? এখানে রোম্যান্টিক পোয়েট নয় হচ্ছে টি.এস. এলিয়ট। দ্য কারেক্ট স্পেলিং ইজ। কার্ট্রিজ শব্দের কারেক্ট স্পেলিং হচ্ছে CARTRIDGE। কার্ট্রিজ মানে হচ্ছে কার্তুজ। হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন? এখানে কারেক্ট ট্যাগ কোশ্চেন কোনটি? এখানে কারেক্ট ট্যাগ কোশ্চেন হচ্ছে ইউ স্পিক বাংলা, ডোন্ট ইউ? দ্য প্যাসিভ ফর্ম অফ লেট হিম টোল্ড টু গো। লেট হিম টোল্ড টু গো এর প্যাসিভ ফর্ম হচ্ছে টেল হিম টু গো। এই ছিল জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।